বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যুক্তরাজ্যের বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস শুরু হয়েছে, একটু পরে ইফতার, কাজেই সারাদিন সকলে ইফতার রোজা রেখেছেন, খুব বেশি বক্তব্য রাখব না। রমজানের শুরুতেই আমাদের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের আয়োজন, তাই সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমানকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দিনটি বাংলাদেশের সমগ্র মানুষ যারা আমরা বাংলাদেশি, আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন। আজ বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের শুভ লগ্নে আমি বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, ১৯৭১ সালের উত্তাল মার্চের এই দিনে ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। আজকের স্বাধীনতার এই দিবসে আমি শহীদ জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২৬শে মার্চের গভীর অন্ধকার রাতে হানাদার বাহিনীর সুপরিকল্পিত বর্বর হামলার সময় দিক নির্দেশনাবিহীন জাতিকে, স্বাধীনতাকামী মানুষকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা ছিল তুর্যধ্বনির মতো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা সেদিন দেননি, বরং পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা তিনি বছরের পর বছর ধরে মনের মধ্যে লালন করেছিলেন। তাই আমরা দেখতে পাই, যখনই তার সামনে এ ভাইয়েরা চুপ না করলে কিন্তু আমি বসে যাই, কথা না বলি। 10 মিনিট ধৈর্য ধরে যদি চুপ করতে না পারেন, তাহলে কিন্তু বড় কিছু অর্জন করতে সক্ষম হবেন না আপনারা। কাজেই দয়া করে 10টা মিনিট ধৈর্য ধরুন। প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, যে স্বাধীনতার যে ঘোষণা, এটি কিন্তু শহীদ জিয়া হঠাৎ করেই দেননি। বছরের পর বছর ধরে একটি স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, স্বপ্ন তিনি লালন করেছেন এবং সেজন্যই যখনই এই সুযোগটি এসছে, সময়টি এসছে, কোনো কিছু শহীদ জিয়াকে আটকে রাখতে পারেনি। শহীদ জিয়াকে পেছনে ফিরে তাকাতে হয়নি। যথাসময় যথাভাবেই উনি স্বাধীনতার ঘোষণা দিতে এক মুহূর্ত দেরি করেননি। শহীদ জিয়ার স্বাধীনতার যে ঘোষণার যে প্রেক্ষাপট, কেন, কি কারণে সেদিন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এটি কিন্তু শহীদ জিয়া নিজে লিখেছেন একটি জাতির জন্ম নামক একটি প্রবন্ধে ১৯৭২ সালে। এটি আপনি অনলাইনে গেলে আপনারা দেখতে পাবেন। ১৯৭২ সালে তৎকালীন দৈনিক বাংলা পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল এবং আজ শহীদ জিয়ার নিজের হাতের লেখা একটি জাতির জন্ম প্রবন্ধটি বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের একটি অন্যতম দলিল হিসাবে আছে। প্রিয় ভাই বোনেরা, লাখো মানুষের প্রাণের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, আজকে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আপনাদের ভেতর থেকেও বক্তব্য রেখেছেন। সকলের বক্তব্য থেকে যে কথাটি বেরিয়ে এসছে সেটির
খুব সংক্ষিপ্ত সার হলো যে আমাদের যে স্বাধীনতা আমরা আমাদের পূর্বপুরুষেরা জীবন বাজি রেখে লক্ষ মানুষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। শুধু স্বাধীনতাই হুমকির সম্মুখীন না, আজকে বাংলাদেশ গণতন্ত্র, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার, আত্মমর্যাদা হারিয়ে বাংলাদেশের জনগণ যেন আজ নিজের দেশেই একজন পরাধীন নাগরিক হিসাবে জীবনযাপন করছে। আজকে যখন এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। কি সেই প্রশ্নটি? যারা এখানে বক্তব্য রেখেছেন শুধু তারাই নয়, আজকে যত মানুষের সাথেই আমরা বাংলাদেশে কথা বলি, যত পত্রপত্রিকা, আমরা যতটুকু পত্রপত্রিকাগুলো খবর প্রকাশ করতে পারে, সকল কিছু যদি আমরা আজকে বিবেচনা করি, আপনারা যখন নিজের মানুষ, পরিবার পরিজন যারা দেশে আছে তাদের সাথে যখন আপনারা টেলিফোনে কথা বলেন, তাদের সকলের বক্তব্য থেকে একটি প্রশ্ন বেরিয়ে আসে, এবং সেই প্রশ্নটি হচ্ছে যে স্বাধীনতার প্রায় 50 বছরও বেশি সময় পরে যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমাদের কি আজ বাংলাদেশের এই বর্তমান যেই পরিস্থিতির বর্ণনা, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, সামাজিক আলোচনা হোক, ব্যক্তিগত পারিবারিক আলোচনা হোক, প্রত্যেকটি আলোচনাতে ফুটে ওঠে বর্তমানের বাংলাদেশের করুণ অবস্থা, দেশের মানুষের অবস্থা। আজকেই প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এটি হবার কথা ছিল, এমন কি অবস্থা হওয়ার কথা ছিল? প্রিয় ভাই বোনেরা, ক্ষমতাসীন আজকের যে মাফিয়া সরকার, এই সরকারটি সত্য বিষয় বাস্তব হচ্ছে এই সরকারটি সমগ্র বাংলাদেশকে আজকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আন্তর্জাতিক ফোরামে, দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে যে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো দেশকে আজ আমরা দেখতে পাই না। আমরা যদি একটু পেছন দিকে ফিরি, বেশি দিন আগের কথা নয়, 2017 সাল, আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠেলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে খুব সম্ভব বাংলাদেশের ভূখণ্ডে 12 লক্ষ অথবা তারও বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আছে। গত প্রায় 6 বছর হয়ে গিয়েছে একজন রোহিঙ্গাকেও আজকের এই অবৈধ নিশিরাতের সরকার দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক টানা এতগুলো বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখার পরও রোহিঙ্গা ইস্যুতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই অবৈধ নিশিরাতের সরকারের কারণে বিশ্বের আন্তর্জাতিক দরবারে একটি দেশকেও বাংলাদেশের পাশে পায়নি। ফলে একজন রোহিঙ্গাকেও তারা পাঠাতে ব্যর্থ হয়েছে। তবে আমরা দেখি, আর কিছু না হলেও এই আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট দলটি কোনো দেশকে তাদের নিজেদের দলীয় স্বার্থে বা পারিবারিক স্বার্থে যদিও বা ব্যবহার করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থে ব্যবহার করতে পারেনি। দুঃখজনক হলেও বলতে হয়, এমনকি আমাদের প্রতিবেশী যে ভারত আছে, সেই ভারতের কাছ থেকেও বাংলাদেশের মানুষের জন্য এই ফ্যাসিস্ট নিশিরাতের আওয়ামী লীগের সরকার আজ পর্যন্ত একটি স্বার্থ আদায় করে আনতে পারেনি। আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট নিশিরাতের সরকার একটানা 1 যুগেরও বেশি সময় কুক্ষিগত করে রেখেছে বাংলাদেশের ক্ষমতা। এই কুক্ষিগত করে ক্ষমতা রাখার সময়ও তারা তিস্তা চুক্তি করতে সক্ষম হয়নি। প্রিয় ভাই বোনেরা, তিস্তা চুক্তি এখন অনেক দূরে চলে গিয়েছে। নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকায় দেখেছেন কয়েকদিন আগে যে এরই ভিতরে ভারত
তিস্তা ব্যারাজের উপরে আরও 2টি প্রকল্পের আওতায় আরও 2টি ব্যারাজ তারা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। এবং এই নিশিরাতের সরকার বাংলাদেশকে এমনই অবস্থা করেছে যে তারা এর জন্য ভারতের সাথে কোনো স্বার্থ আদায় করে কোনো কিছু আজ পর্যন্ত আদায় করে আনতে পারেনি। ফলে এই ব্যারেজ 2টি নির্মাণ হবার পরে উত্তরাঞ্চলের দুঃখ দুর্দশা কতটুকু বাড়বে এর বিচারের বা বিবেচনার বিষয়টি আমি আপনাদের কাছেই রেখে দিলাম। অপ্রিয় বাস্তবতা হলো, গুম খুম করে বিনা ভোটে ক্ষমতা দখল করে রাখা এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকারকে যদিও বা ভারত সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে, প্রতিবেশী দেশ ভারত সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে, এবং তার বিনিময় আজকের এই ফ্যাসিস্ট সরকার তারা কি দিয়েছে? বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট এবং বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করার সুযোগ দিয়েছে। অথচ বিনিময় ভারত থেকে বাংলাদেশের একটি স্বার্থ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদায় করতে পারেনি। তবে হ্যাঁ, একটি বিষয় মনে হয় আদায় করতে পেরেছে। কি সেই বিষয়টি? সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতাকর্মী মানুষের ভোটের অধিকারের আদায় সোচ্চার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার, সেই রকম নেতাকর্মীদেরকে সীমান্তের ওপারে ফেলে রেখে আসার কিছু অধিকার তারা আদায় করতে পেরেছে বৈকি। প্রিয় ভাই বোনেরা, স্বাধীন বাংলাদেশের জনগণের সাথে আওয়ামী লীগের বেইমানির আরেকটি উদাহরণ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। কিছুদিন আগে আমরা দেখেছি এই নিশিরাতের এই অবৈধ সরকারের অবৈধ যে পররাষ্ট্রমন্ত্রী, সে আমাদের প্রতিবেশী দেশ থেকে ফিরে এসেছে এবং ফিরে এসে সে কি বলেছিল? প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেছে যে ভারতকে বলেছি শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেটি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যেই 2টি ঘটনা আপনাদের সামনে আমি বললাম, এর ঘটনাগুলি কি পরিষ্কারভাবে প্রমাণ করে না যে আজকে বাংলাদেশের জনগণ নিজ দেশেই পরাধীন? অবশ্যই তা প্রমাণ করে। একটি স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য এইভাবে আরেকটি দেশের করুণা ভিক্ষা একমাত্র আওয়ামী লীগের মতন একটি অপশক্তির পক্ষেই সম্ভব। স্বাধীনতার 52 বছর পরেও ক্ষমতার লোভে মন্ত্রী এমন নির্লজ্জতা কিন্তু আজ প্রমাণ করে যে দেশের জনগণ, আবারও প্রমাণ করে যে দেশের জনগণ আজ কিভাবে পরাধীন। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার সঙ্গে কিন্তু আত্মমর্যাদার একটি সম্পর্ক রয়েছে। কিন্তু আজকের আমাদের এই নিশিরাতের ক্ষমতাসীন অপশক্তি শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভে দেশের জনগণের আত্মমর্যাদা এবং গৌরবকে সুপরিকল্পিতভাবে তারা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী অপশক্তি জনগণের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস এমনভাবে উপস্থাপন করেছে, মনে হচ্ছে বাংলাদেশের 71 সালের মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছিলাম, মনে হচ্ছে সেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা যেন কারো দয়ার দান। আপনাদের নিশ্চয়ই কিছুদিন আগের, কয়েক বছর আগের একটি ঘটনা মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঘটনাটি কি ছিল? ঘটনাটি ছিল আবরার। আবরার নামটির সাথে কি আপনারা পরিচিত? আবরার নামটির সাথে কি আপনারা পরিচিত? জি, আবরারের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই পরগাছা নামক যে ছাত্রলীগ জঙ্গিরা, তারা আবরারকে বুয়েটে পিটিয়ে হত্যা করেছিল। নিশ্চয়ই এই ঘটনা আপনাদের মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, কেন আবরারকে তারা পিটিয়ে হত্যা করেছিল? কারণ আবরারের অপরাধ ছিল যে আবরার তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিল যে বাংলাদেশের পানি, গ্যাস ও সমুদ্র বন্দর দিয়ে দেওয়ার ব্যাপারে একটি পার্শ্ববর্তী দেশকে, এবং আবরারের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের জনগণের
আত্মমর্যাদার কথা ফুটে উঠেছিল সেই দিন। কিন্তু আওয়ামী লীগের আদর্শে বেড়ে ওঠা ছাত্রলীগ জঙ্গিদের আর যাই হোক বাংলাদেশের গৌরব সহ্য হয়নি, এবং সেজন্যই এই ছাত্রলীগ নামক জঙ্গিরা অন্য কাউকে তুষ্ট করতে গিয়ে নিজ দেশের নাগরিক এমনকি নিজেদের সহকর্মীকেও পিটিয়ে হত্যা করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু শেষ নয়, এই যেই কয়েকটি কথা বললাম প্রতিটি কথা প্রমাণ করে যে আজ বাংলাদেশের মানুষ নিজেদের দেশেই পরাধীন। আসুন আমরা যদি আরো একটু এগিয়ে দেখি তাহলে কি দেখতে পাই। কয়েকদিন আগে পত্রপত্রিকা এসেছে, শুধু বাংলাদেশের পত্রপত্রিকা নয়, প্রায় আন্তর্জাতিকভাবে বহু দেশের পত্রপত্রিকা এসেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ভারতের আদানি নামক একটি কোম্পানির সাথে একটি গোপন চুক্তি সই করেছে বাংলাদেশের এই বর্তমান ফ্যাসিস্ট নিশিরাতের অবৈধ সরকার। কিন্তু এই গোপন চুক্তিটি তারা গোপন রাখতে পারেনি, এটি আন্তর্জাতিক মিডিয়াতে স্থান করে নিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যেই চুক্তিটি সম্পন্ন করেছে যে কোনো বিবেকবান দেশপ্রেমিক মানুষ বলবে যে এই চুক্তিটি একটি দেশদ্রোহিতার শামিল। আপনাদের সামনে আজকে এই চুক্তির দুটি বা একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন এই চুক্তিটি যারা করেছে তারা যে দেশদ্রোহিতার মতন অন্যায় করেছে। প্রিয় ভাই বোনেরা, সেই চুক্তির একটি ক্লজ হচ্ছে রাজনৈতিক বা প্রাকৃতিকগতভাবে এই আদানি যদি বাংলাদেশকে বিদ্যুৎ দিতে সক্ষম না হয় তাহলে সে বাংলাদেশকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেবে না। তবে বাংলাদেশ যদি কোনো কারণে বিদ্যুৎ না নেয় তাহলে বাংলাদেশের জনগণের পকেট থেকে ক্যাপাসিটি চার্জের নামে আদানিকে পয়সা দিতে হবে, তাও প্রায় $450 মিলিয়ন দিতে হবে। এই গেল চুক্তির একটি অংশ। অর্থাৎ আদানি যদি কোনো কারণে বিদ্যুৎ না দেয় তাহলে আদানিকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, কিন্তু বাংলাদেশ যদি কোনো কারণে বিদ্যুৎ না নেয় তাহলে বাংলাদেশকে তাকে ক্যাপাসিটি চার্জের নামে তারপরেও টাকা দিতে হবে। শুধু এটি নয়, আদানি তার নিজ দেশে বিদ্যুৎ উৎপাদন করছে, সেই বিদ্যুৎ সে রফতানি করবে, সেই জন্য তার দেশের সরকার সেটিকে ট্যাক্স মওকুফ করে দিয়েছে, সেটিকে তার ট্যাক্স দিতে হবে না। হতেই পারে, এটি তার দেশ এবং তার সরকারের বিষয়, এটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্যটি হচ্ছে যেই ট্যাক্স মওকুফ করে দিয়েছে সেই ট্যাক্স মওকুফ করার ফলে আদানির বছরে $1 বিলিয়ন বেশি লাভ হবে, এবং যদিও তাকে সেই ট্যাক্স দিতে হচ্ছে না ভারত সরকারকে, কিন্তু আদানি সেই ট্যাক্সের পয়সা, সেই পরিমাণ পয়সা সেটি বাংলাদেশের মানুষের পকেট থেকে সেটি সে নিয়ে নিচ্ছে। অর্থাৎ চুক্তির শর্ততে এরকম কথাই লেখা আছে। প্রিয় উপস্থিত ভাই বোনেরা, এই বিদ্যুতের খেলা আপনারা দেখছেন 2009 সাল থেকে। কুইক রেন্টালের নামে বাংলাদেশের মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রায় কিভাবে তারা তাদের নিজেদের ব্যবসায়ীদেরকে দিয়ে দিয়েছে, এটি বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে এটি দেখে এসছে। আজ বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে একটি জিনিস আজ পরিষ্কার হয়ে গেছে। কি সেটি হচ্ছে আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট দলটির কাছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের অর্থ, বাংলাদেশের মানুষের সম্পদ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোটি নিরাপদ নয়। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, অর্থ, সম্পদ,
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আর ৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল একটি স্বাধীন মাতৃভূমির জন্য। আজ সময় এসেছে আমাদের সেই দেশকে, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এবারের আমাদের যুদ্ধ হতে হবে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। প্রিয় ভাই বোনেরা, তলাবিহীন ঝুড়ির নাম ঘুচিয়ে স্বাধীনতার ঘোষকের শাসনের আমলে দেশটিকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন স্বাধীনতার ঘোষক। ঠিক একইভাবে মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার শাসন আমলে যেই বাংলাদেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, সেই সকল গৌরব হারিয়ে আজকে এই বাংলাদেশ মাফিয়াদের কবলে। উন্নয়নের নামে, মেগা প্রকল্পের নামে বছরের পর বছর কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে এটি এখন ওপেন সিক্রেট ব্যাপার। শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, সমগ্র বিশ্বের মানুষের কাছে এটি আজকে ওপেন সিক্রেট ব্যাপার। তাদের এই সীমাহীন দুর্নীতির কারণে দেশ স্বাধীনের পরে 1974 সালে দুর্ভিক্ষের কারণে যেভাবে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছে, ঠিক একইভাবে আজ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বিদেশে আবারও পাচার করার মাধ্যমে আজ দুর্নীতির পদধ্বনি বাংলাদেশের মানুষকে ঘিরে ধরেছে। আজকের পত্রপত্রিকাগুলো যদি আপনারা খুলেন, এরকম অনেকগুলো ঘটনা আজ আপনাদের চোখে পড়বে। প্রিয় ভাই বোনেরা, রাষ্ট্রীয় গণমাধ্যমকে ব্যবহার করে এই টাকা পাচারকারী দল, এই নিশিরাতের সরকার বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে এসেছে তারা নাকি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করেছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, তাদের এইসব কথাবার্তা শুনেছেন, শুনেন নাই? এইসব কথাবার্তা আপনারা শুনেছেন। তবে তাদের এই উন্নয়নশীল বা উন্নত দেশের যে দাবি, এটিকে কয়েকদিন আগে মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘ। এরই মধ্যে নিশ্চয়ই এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা দেখেছেন, কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় দেখেছি, একটি নিউজ এসছে যে কাতারে জাতিসংঘ একটি সম্মেলনের আয়োজন, একটি সমাবেশের আয়োজন করেছিল। কি সেই সম্মেলনটি ছিল? সেই সম্মেলনটি ছিল যে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর লিস্ট তারা প্রকাশ করেছে সেই সম্মেলনে। অর্থাৎ পৃথিবীর 46টি দেশের নাম জাতিসংঘ প্রকাশ করেছে, যেই দেশগুলো অউন্নত বা স্বল্পোন্নত দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এতদিন গত 15 বছর যাবৎ আমরা শুনেছি উন্নয়নের গল্প, অথচ আজ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশ একটি অউন্নত বা স্বল্প উন্নত। শুধু সেখানেই নয়, দুঃখজনক ব্যাপার হচ্ছে এশিয়াতে যে কয়টি দেশের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, 2য় নম্বর দেশটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এই যে এদের যে উন্নয়নের গল্প, এতে অবাক হবার কিছু নেই। পৃথিবীতে তাবৎ স্বৈরাচার যারা ছিল, আজ পর্যন্ত যত স্বৈরাচার ছিল, সব সময় তারা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এই উন্নয়নের গল্প তারা সব সময় শুনিয়েছে। পাকিস্তান আমলেও আমরা দেখেছি আইয়ুব খান ঠিক একইভাবে স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার জন্য একইভাবে তারা উন্নয়নের গল্প শোনাতো সেই সময়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের 12 কোটি ভোটারদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। এই 12 কোটি ভোটারদের মধ্যে আপনারাও আছেন। এই 12 কোটি ভোটারদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন তারাও আছেন। আপনারা যারা সরাসরি দেখছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, তাদের সকলের মাধ্যমে আমি বাকি যারা আছেন, এই ভোটারদের যারা আছেন, তাদের সকলের কাছে 2-1টি কথা পৌঁছে দিতে চাই। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভোটার তালিকায়
প্রায় 2 কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছিল। এইসব নতুন ভোটারদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি 2014 সাল অথবা 2018 সালে যে নির্বাচন হয়ে গিয়েছে বা যে নির্বাচন নামক খেলা হয়ে গিয়েছে, সেই নির্বাচনে কি এখানে উপস্থিত আপনারা কেউ কি ভোট দিতে সক্ষম হয়েছিলেন? বাংলাদেশের মানুষকে যদি আজকে প্রশ্ন করা হয়, প্রায় প্রতিটি মানুষ, সে পুরান ভোটার হোক, সেই নতুন ভোটার হোক, সামগ্রিকভাবে 12 কোটি ভোটার বলবে তারা কেউ 2014 হোক 18 হোক ভোট দিতে পারেন নাই। 2014 সালে জাতীয় নির্বাচনে ভোট ছাড়াই বেহুদা নির্বাচন কমিশন একটি বেহুদা সরকার বানিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে 2018 সালে আমরা দেখেছি যে নির্বাচন নামক নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 30শে ডিসেম্বর দিনের বেলায় হবার কথা ছিল। সেই নির্বাচনটি দিনের বেলায় না হয়ে আমরা দেখেছি কিভাবে 29শে ডিসেম্বর রাতে সেটি ভোট ডাকাতি, জনগণের ভোট ডাকাতি হয়ে গিয়েছে। কাজেই এখন 2018 থেকে 2023 সাল, এই কয় বছরে আরো প্রায় 1.5 কোটি ভোটার সংযুক্ত হয়েছেন এই 12 কোটি ভোটারের সাথে। আমি বিশ্বাস করি এই 1.5 কোটি ভোটার যদি ঐক্যবদ্ধ হন, তাহলে কোনোভাবেই শেখ হাসিনার অবৈধভাবে জোর করে ক্ষমতা ধরে রাখার যে খায়েশ, সেটি কোনোভাবেই পূরণ হবে না। আজ তাই প্রিয় ভাই বোনেরা, আজ তাই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আপনার ভোটের অধিকার কি আপনি আবার ভোট ডাকাতদের কাছে আত্মসমর্পণ করবেন? যদি তাই হয়, যদি সমর্পণ না করেন, তাহলে সিদ্ধান্ত নিতে হবে। কি সেই সিদ্ধান্ত? যে আপনি আপনার ভোট অধিকারের আন্দোলনের সংগ্রামে সামিল হবেন কিনা। আজকে যদি 12-13 কোটি ভোটার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যে নো, আমরা আমাদের ভোট নিজেরা দিব, যাকে খুশি তাকে ভোট দিব, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের যে কোটি রাজনৈতিক দল এই ভোটের আন্দোলনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আন্দোলনরত, তাহলে আপনাদের নিজেদেরকে সেই সংগ্রামে সামিল হতে হবে আজ। অতএব এবার যে কোনো মূল্যে নিজের ভোটের অধিকারের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিন। এই বলে শপথ নিতে হবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কি শপথ নিব আমরা? আমার ভোট। কি ভাই, রোজা কি বেশি ধরে ফেলেছে? বলেন না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই হতে হবে আজকে 12 কোটি ভোটারের শপথ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বিএনপির একজন কর্মী হিসাবে, 1 মিনিট বসেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, সমগ্র দেশের মানুষকে, দেশবাসীকে কথা দিচ্ছি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, যে আপনাদের ভোট যেন আর ডাকাতি করতে না পারে, সেজন্য আমার দল আপনাদের পাশে থাকবে, আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। দেশের 12 কোটি ভোটারের কাছে আমাদের অঙ্গীকার, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপির দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতা দিবসের ঐতিহাসিক এই দিনে আমি গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে স্পষ্টভাবে একটি কথা উল্লেখ করতে চাই। অবৈধ নিশিয়াতের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচনকালীন
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন সংবিধানে কোনো বাধা নয়, শুধু প্রয়োজন সদিচ্ছার। দেশ স্বাধীন করার সময় সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় আন্দোলনেও সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বাংলাদেশের প্রতিটি ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকের এই ৫৩তম স্বাধীনতা দিবসে মাফিয়া চক্রকে আর সময় দেওয়া যাবে না। নিজেদের ভোটের অধিকার অর্জনের জন্য প্রস্তুতি নিন। দাবি আদায় আমাদের একটি স্লোগান, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজকে ইফতারের আর বেশি সময় বাকি নেই। শেষ যে স্লোগানটি দিয়েছি সেই স্লোগানটি হবে আমাদের লক্ষ্য, সেটিই হবে আমাদের আসল রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং সেটি অর্জনের জন্য আবারও আমরা সেই স্লোগানটির ডাক দিয়ে আপনাদের কাছ থেকে আমি আজ বিদায় নেব। বাংলাদেশ যাবে কোন পথে? রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।